দোষর, এদের বিচার করতে হবে। এরা আমাদের নিরাপত্তা দেয়নি, এরা আমাদের নিরাপত্তা দিতে ইচ্ছাকৃত। আপনাদের সরাসরি দেখতে পাচ্ছি আবার সার্জিস আলমের গাড়ি বহরে সরাসরি হামলা করছে দুর্বৃত্তরা। আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে সার্জিস আলমের গাড়ি বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার। খবরটা বের হয়েছে যে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে অনেকেই তাদের যে লাল পাসপোর্ট এটা জমা দিয়েছেন। এটা আদৌ সত্য কিংবা আদৌ মিথ্যা এটা বলা যাচ্ছে না, বাট এই গুজবটা ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আমি এই পাসপোর্ট জমা দেইনি। আজকে একটা মতামত কলাম দেখছি, ভোটে না থেকেও যেভাবে ভোটে থাকবে আওয়ামী লীগ। আসলে আওয়ামী লীগ কিন্তু ভোটে আছে অন্যভাবে, এটা থাকার কথা ছিল না, তাদের টোটালি ভোট। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায়ে ভোট পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে আছে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখে পুরো বিশ্ববাসী অবাক হয়ে গেলেন, এমনকি আপনারা দেখলেও রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলেই মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং নিতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে আরো নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পুলিশ আইতেছে, তোরা ওরকম করতেছ ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে এই ভিডিওটি যখন করছি তার থেকে 3 দিন পরে, জাস্ট 3 দিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যে জায়গাতে বসবাস করছি সেখানে কোনো মিছিল নেই, মিটিং নেই। মিছিল মিটিং দেখার জন্য, নির্বাচনের আমেজ বোঝার জন্যে আমাকে ফেসবুকে যেতে হয়। মূলধারা যে গণমাধ্যম, সেই গণমাধ্যমের খবরাখবরও ঠিক ওই রকম নির্বাচন নিয়ে বিভিন্ন সময়টিতে। এমনকি বিএনপির জামানাতে যে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, একতরফা নির্বাচন হয়েছিল, অথবা ওই যে মাগুরা নির্বাচন হয়েছিল, কিংবা মোসাদ্দেক আলী ফালুকে জিতিয়ে আনার জন্য যে একটি নির্বাচন খেলা হয়েছিল তেজগাঁতে, ওই নির্বাচনের যে আমেজ ছিল বা ওটা নিয়ে যে বিতর্ক হতো, ঠিক সেরকম বিতর্ক কিন্তু এবারের নির্বাচনে দেখা যাচ্ছে না। এবারের নির্বাচনে 4-5টি সিট, 4-5টি হবে না, ওখানে নুরুল হক নুরু, এখানে রুমিন ফারহানা, এই দুটো সিট নিয়েই বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। আর বাকি যা কিছু হচ্ছে সবই একতরফা। বিএনপির যারা নেতা রয়েছেন তারা বলতে গেলে প্রায় সব সিটে নাকের তেল দিয়ে ঘুমাচ্ছেন। জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের দুজনের দুটো কর্ম দেখলাম। একটি কর্ম হলো তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী যিনি দাঁড়িয়েছেন তিনি ক্যান্টনমেন্টে একটি ঘটনা ঘটিয়েছেন, এটি আসছে। আর জামাতের একজন নেতা, সেই বিতর্কিত নেতা জনাব শাহজাহান,
তিনি সেই মাঠে প্রচার করতে গেছেন, তার সঙ্গে 4-5 জন লোক, কৃষকরা বসে বসে খাচ্ছিলেন। তিনি তাদেরকে বললেন যে তোমরা যে খাচ্ছ ওখান থেকে আমাকে 1 লোকমা খাওয়াই দাও। মানে অতিরিক্ত মার্কেটিং। এই তো অন্যান্য সময় যেটা হয়, সভা, জনসভা, মিছিল, মিটিং, মানে এটাতে পুরো ঢাকা শহর থেকে শুরু করে সব জায়গাতে তছনছ হয়ে যায়। এখানে ছোট ছোট প্রার্থীরা আছে যারা নতুন আসছেন, তারা চেষ্টা করছেন, যেমন তাসনিম যারা চেষ্টা করছেন, একা একা ঘুরছেন। আবার তার এই নির্বাচনটি মূলত ফেসবুক কেন্দ্রিক। তিনি ফেসবুকে বলে যাচ্ছেন যে এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। আর বিভিন্ন লোকজন, আমাদের দেশে যা হয়, মানুষের খুব আগ্রহ থাকে। জামিয়া রহমান যাচ্ছে রিকশায় করে, একজন রিকশাওয়ালাকে সে একটা কাগজ দিল, রিকশাওয়ালা দৌড়ে এসে কান্না শুরু করে দিল। কেন সে কাঁদলো সে নিজেও জানে না। আবার যার উদ্দেশ্যে কান্না করা হলো, জামিয়া রহমান, তিনিও খুব আশ্চর্য হয়ে গেল যে কান্নার কি হলো এখানে। তো এই হলো আমাদের বাঙালির আবেগ। তো এই সকল পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে নির্বাচনের যে মাত্র 3 দিন আছে, তো সেক্ষেত্রে কি হবে, নির্বাচনের ফলাফল কি হবে, নির্বাচন কোন দিকে যাবে, ভবিষ্যৎ কি হবে, এগুলো নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তার চাইতে একটা আলোচনা ভীষণ রকমভাবে মানুষকে উৎসাহিত করছে যারা বর্তমান সরকারকে পছন্দ করে না। খবরটা বের হয়েছে যে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে অনেকেই তাদের যে লাল পাসপোর্ট এটা জমা দিয়েছেন। এটা আদৌ সত্য কিংবা আদৌ মিথ্যা এটা বলা যাচ্ছে না, বাট এই গুজবটা ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আমি এই পাসপোর্ট জমা দেইনি, তবে যতদিন পর্যন্ত দায়িত্ব আছে এই দায়িত্ব মধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া লক্ষণ তো ভালো নয়। হোয়াট ডাজ ইট মিন, এটার অর্থ কী? পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ এই জমানাতে যে কয়জন, গত 17 মাসে যে কয়জন লোক মোটামুটি কম বিতর্ক করেছেন, সরকারের কোনো কর্মকাণ্ড বা ঝামেলার মধ্যে ওনারা জড়াননি, নিজের স্বাতন্ত্র্যতা বজায় রাখার চেষ্টা করেছেন, তাদের মধ্যে জনাব তৌহিদ অন্যতম। আরও একজন লোক, তিনিও মোটামুটি আমার কাছে বেশ ভালো বলেই মনে হয়। আজকে একটা মতামত কলাম দেখছি, ভোটে না থেকেও যেভাবে ভোটে থাকবে আওয়ামী লীগ। আসলে আওয়ামী লীগ কিন্তু ভোটে আছে অন্যভাবে। এটা থাকার কথা ছিল না, তাদের টোটালি ভোট বর্জন এবং প্রতিরোধ করার কথা। আপনাদের মনে আছে কিছুদিন আগেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় মিছিল করছিল, ভাঙচুর করছিল, আগুন দিচ্ছিল, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিল এবং পুলিশ তটস্থ ছিল, বিশেষ করে ঢাকার বিভিন্ন প্রান্তে প্রান্তে, তারপরে ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় জেলায় চলছিল। হঠাৎ করে সেটা থেমে গেছে। কি কারণে থেমে গেছে আমরা পরিষ্কার না, কিন্তু গত 2 দিনে আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় কথা বলেছি ঢাকার বাইরে, সব জায়গায় দেখলাম 2টা শক্তি দলে বলে মাঠে নেমেছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে বিএনপির থেকেও আওয়ামী লীগ এবং সংখ্যালঘুরা এখন সাংঘাতিক রকম সোচ্চার এবং তৎপর। তারা শুধু সিকিউরিটি চায়, নিরাপত্তা চায়, যে তাদেরকে গ্রেপ্তার করা হবে না, তাদের উপর হামলা হবে না। এই সিকিউরিটিটা যদি এনশিওর করা হয়, বিএনপির ভোট তো আছেই, সেই ভোটের সাথে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক যুক্ত হবে। আওয়ামী লীগ সহ আমি সংখ্যালঘুদের বলছি, তারা মিলেমিশে কিন্তু ভোট দেবে। এটা আমি নানাভাবে নানা সোর্স থেকে নিশ্চিত হয়েছি। এর আগে তাদের কিন্তু একটা লক্ষ্য ছিল যে সম্ভবত শান্তিপ্রিয় দল জামাতকে তারা ভোট দেবে, ভোট দিয়ে তারা আত্মরক্ষা পাবে। কিন্তু সর্বশেষ তাদের সহিংসতার ধরন, বক্তব্য দেখে তারা বুঝতে পারছে যে যদি জামাত একবার ক্ষমতায় আসে তাহলে এখন তো কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ সহ যত এলাই আছে, তার মিত্র আছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য সব নিষিদ্ধ করে দেবে। এটা হচ্ছে তাদের বদ্ধমূল ধারণা। সংখ্যালঘুরা আরো নিরাপত্তাহীন হয়ে পড়বে। এই প্রেক্ষিতে তারা একেবারে বলতে গেলে শেষ সময় সিদ্ধান্ত নিয়েছে যে তারা ধানের শীষের পক্ষে ভোট দেবে। আমার এই তথ্যটা আমি বলবো না যে 100% ভোট যাবে, কিন্তু হয়তো 10% এদিক ওদিক হবে, 10% হয়তো ভোট দিতে যাবে না, কিন্তু 8-10%, অর্থাৎ আমি 30%-এর কথা বলছি। আর 10 ভাগ ভোটার যদি ভোট দেয় বিএনপিকে, বিএনপির মানে জয়ের জন্য আর পিছনে তাকাতে হবে না। তারা
বিপুলভাবে ভোট পাবে। এখন কথা হলো যে সবাই বলছে যে 2018 সালেও তো ভোট হয়েছিল, কিন্তু তার পরিণতি কি ছিল? ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এবার কি তাই হবে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দর্শক এখনো পর্যন্ত বলতে পারবো না। নিরাপত্তা কি থাকবে? এটারও উত্তর দেওয়া যাবে না, কারণ আরো 2 দিন বাকি আছে। অন্তত কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। মানে আগামী 48 ঘন্টা যদি পরিবেশ বর্তমানের মতন স্থিতি থাকে, তাহলে কিন্তু পরিস্থিতি ঘুরে যাবে। বিএনপি প্রথম দিকে যেভাবে পিছায় ছিল, তাতে শেষের দিকে এসে তাদের একটা জোয়ার দেখা যাচ্ছে। আর জামাতের জোয়ার ছিল আগে, কিন্তু শেষের দিকে এসে কেমন জানি তারা খেই হারিয়ে ফেলল এবং অনেকগুলো ঘটনা তারা ঘটায় তারা বিতর্কিত হলো। ওই যে টাকা বিতরণ, নারী ইস্যু নিয়ে কথাবার্তা বলা, তারপরে বিএনপি সরকারের থেকেও বলছে যে না, আমরা দুর্নীতিবাজ না, এই দায় দায়িত্ব আমাদের না। এই সমস্ত কথাবার্তা মানুষ ভালোভাবে নেয়। সব মিলায় মনে হচ্ছে যেন জামাত খেয়ে হারায় ফেললো, আর শেষের দিকে এসে বিএনপি একটা জোয়ার তুললো এবং তাই সেই শক্তির সাথে আওয়ামী লীগ, প্রগতিশীল শক্তি, সংখ্যালঘু সবারই একটা মানসিক সাপোর্ট এবং তারা ফিজিক্যালিও সামনে চলে আসলো। দর্শক, মানে একেই বলে আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি, মানে সময় খারাপ হলে সাদা কাপড় তোকে নাকি রং ওঠে, এটা আমি শুনতাম, কিন্তু এমন ঘটনা ঘটবে তাও বিএনপির মাধ্যমে, তাও একসময় বিএনপির প্রথিতযশা নেতা, সাবেক মন্ত্রী, এমপি, ইভেন এলিট ক্লাসের বড়লোক শ্রেণীর মানুষ মঞ্জুরুল আহসান মুন্সি অনেক চেষ্টা করছে বেচারা, হাইকোর্ট, আপিল কোর্ট, সুপ্রিম কোর্ট সবকিছু দৌড়াইছেন। দৌড়ানোর পরেও মনোনয়নটা তিনি ফিরে পাননি। এমনকি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। কিন্তু দেখেন, সময় খারাপ হলে কি হয়, মনোনয়ন তো পাইলেনই না। এখন যে দলটা তার মানে অস্তিত্ব ছিল, বা যে দলটা নিয়ে তিনি গর্ব করতেন, বা যে দলের জন্য তিনি কাজ করেছেন বলে বিভিন্ন সময় দাবি করতেন, সেই দলটি আজকে তাকে বহিষ্কার করে দিয়েছে। আসলে কেন? মঞ্জুরুল আহসান মুন্সি এমন কি কর্মকাণ্ড করলেন যেটার জন্য তাকে বহিষ্কার করলো? এখন যতটুকু তথ্যসূত্র আমরা বিএনপির অফিসিয়াল তথ্য থেকে পাচ্ছি, সেটা হচ্ছে দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, ওনাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আমসালা যা আছে সবই হারাইছেন। এখন যারা ইতিমধ্যেই মঞ্জুরুল আহসান মুন্সি তিনি এমপি না হলেও লোকাল ভাবে বিএনপি যদি ক্ষমতা যায় প্রভাব বিস্তার করবেন বলে ভাবছিলেন, তাদের জন্য আসলে এই মুহূর্তে যথেষ্ট সমবেদনামূলক একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল। রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানাচ্ছেন। এখন সমস্যা কোথায় দেখেন, তিনি আসলে কি করছেন, মানে হিসাবে না বললে এদেশে দলও নিজের না। আপনারা জানেন যে এই দেবিদ্বার আসনে ট্রাক মার্কার পক্ষে বিএনপি কিন্তু তাদের অবস্থান নিয়েছে, যেন হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ন্যূনতম ভাবে যিনি ট্রাক মার্কা নিয়ে প্রার্থী আছেন তিনি যেন পাশ করেন। তো আমরা দেখলাম যে ট্রাক মার্কার নির্বাচনী সভার বক্তব্যে মঞ্জুরুল আহসান মুন্সি বলছে, যদি বিএনপি ক্ষমতায় আসে আর আপনারা অন্য দলকে ভোট দেন, তাহলে আমি আপনাদের ছাড়বো না, ঘর বাড়ি সব পুড়িয়ে ছারখার করে দিব। তো মুন্সি এখন নিজের ঘর বাড়ি থাকবে তো এই যে পয়েন্ট অফ কি বলা হয় যে ইন্টারোগেশন, এই যে পয়েন্ট অফ সহিংস মেন্টালিটি, এই যে চেহারার মধ্যে আভিজাত্য ভাব সাব, হ্যাঁ, এইসব কথাবার্তা রাজনীতি কিন্তু বাংলাদেশে শেষ হয়ে গেছে। আপনি যারা বিএনপিকে ভোট দিবেন না তাদের বাড়িঘর জ্বালাই দিবেন। আওয়ামী লীগের পতন হওয়ার পরে আমার করে মনে হয় যে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।